যখন আমাদের দেশের বেশিরভাগ মানুষ ব্যস্ত হচ্ছে পলিটিক্যাল নিউজ নিয়ে, স্পেশালি দিল্লিতে কি হলো, মানে ভারতীয় জনতা পার্টি আপকে সরিয়ে তার জায়গা নিল দীর্ঘ প্রায় 25 বছর পর। আমি ভুল হতে পারি, 25 কি 27 বছর পর হবে হয়তো। কিন্তু আমার আলোচনার বিষয় আজকে ওটা নয়। আলোচনার বিষয় হচ্ছে একটু বৃহত্তর ব্যাপার, গ্লোবাল জিও পলিটিক্স, এবং সেখানে অবশ্যই আমাদের দেশ ভারতবর্ষের কথা তো থাকবেই। প্রথম কথা হচ্ছে যে এই 10 তারিখ থেকে 14 তারিখে ব্যাঙ্গালোরে একটা এয়ার শো হবে, যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন বিমান, স্পেশালি বিমানরাই আসবে, যেহেতু এয়ার শো, বিমান এবং হেলিকপ্টার, তারা শো দেখাবে ইন্ডিয়াতে। এশিয়ার সবথেকে বড় শো এটা। আর এখানে একটা বড় খেলা হতে চলেছে। খেলাটা কেমন, যে আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভালো না। মানে ধরুন, একদিকে পাকিস্তান, চায়না, চীন, ইভেন এখন বাংলাদেশ নতুন যুক্ত হয়েছে আর কি। তো চীন অলরেডি তাদের যে মানে এখনকার যে যুদ্ধ ব্যাপারটা হয় না, এটা তো আর সামনাসামনি তরোয়াল দিয়ে লড়াই হয় না, বন্দুকের লড়াই হয়। তার থেকে বড় কথা, এখন গ্লোবাল ওয়ারফেয়ারটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছে। মানে ধরুন, এখন ড্রোনে যুদ্ধ হয়, মিসাইল হয়, এবং এবং বিভিন্ন স্যাংশন, আপনি শুনেছেন, স্যাংশন লাগিয়ে দিচ্ছে, মানে অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয়। এটা এক ধরনের যুদ্ধ। তবে সবকটা যুদ্ধের মধ্যে এখনও পর্যন্ত যে সমস্ত দেশের কাছে আকাশ সীমা, অর্থাৎ আকাশে শক্তি বেশি, যার কাছে বেশি বিমান আছে, এবং অনেকের কাছে হয়তো মিসাইল ইত্যাদি আছে, যে মিসাইলগুলো ব্যবহার করতে পারে, দূরপাল্লার মিসাইল, কিন্তু এখনও পর্যন্ত আকাশে শক্তি যার যত বেশি, মানে যার কাছে যত বেশি উন্নত বিমান আছে, সে কিন্তু সারা পৃথিবীতে রাজ করছে। এবার এই জায়গা থেকে যদি আমরা দাঁড়াই, মানে দেখি, তাহলে দেখব যে একদিকে ইউএসএ এখনও পর্যন্ত গ্লোবাল লিডার, কারণ তার কাছে যা টেকনোলজি রয়েছে, যা ওয়ারফেয়ার রয়েছে, এয়ার স্ট্রাইক করার ক্ষমতা রয়েছে, সেটা পৃথিবীর কোনো দেশের কাছে নেই। এবার এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। দেখুন, এই বিভিন্ন জেনারেশন হয় বিমানের, হ্যাঁ, প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, যেরকম আমাদের ফোন হয় না, অ্যান্ড্রয়েড 11, 12, 13, 14, 15, আইফোন 6, 7, 8, 9, যেভাবে বাড়ে আর কি। এই বিমানের ক্ষেত্রেও বিভিন্ন জেনারেশন থাকে। এখন উন্নত দেশগুলোর কাছে, ধরুন আমেরিকার কাছে, চায়নার কাছে, রাশিয়ার কাছে, যারা গ্লোবালি যুদ্ধর যে সরঞ্জাম অনেক বেশি আছে, তারা 5th জেনারেশন এয়ারক্রাফট ইউজ করে। 5th জেনারেশন এয়ারক্রাফট মানে খুব সহজ ভাষায় বলতে গেলে যে এই এয়ারক্রাফটগুলো সহজে রাডারে ধরা পড়ে না, বা ধরা পড়ে না বললেই চলে। অর্থাৎ শত্রু দেশের কোনো বিমান আমার দেশের সীমানায় ঢুকবে, বোমা টোমা ফেলবে বা নজরদারি চালিয়ে চলে যাবে, আমি ধরতেই পারবো না। তো এই সমস্ত টেকনোলজিটা ইউএসের কাছে আছে, চায়নার কাছে আছে, রাশিয়ার কাছে আছে। এবার ইভেন চায়না যেটা করেছে সেটা হচ্ছে ওদের 6th জেনারেশন এয়ারক্রাফটও অফিসিয়ালি না, উড়িয়ে টেস্ট করে নিয়েছে, মানে প্রোটোটাইপ তৈরি। সেখানে ভারতের অবস্থা কি? ভারতের অবস্থা খুবই খারাপ। ভারত বর্তমানে যে সবথেকে উন্নত বিমানগুলো আছে ভারতের, সেগুলো ফ্রান্স থেকে নেয়া রাফায়েল 4.5 জেনারেশন যুক্ত, এবং অন্য দেশ থেকেই আসে। ভারতের যে বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু এতটা উন্নত নয়। ইভেন যে পুরনো মিরাজ, মিগ, এগুলো তো প্রায় পুরনো, প্রায় 30-40 বছর পুরনো হয়ে গেছে, এগুলো আর বিশেষ কার্যক্ষমতা সম্পন্ন নেই। আর ভারত যে বিমান তৈরি করছে, তার ইঞ্জিন আসে আমেরিকা থেকে, কিন্তু সেটা 2023-এর পর থেকে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। সম্ভবত এই বছরের মাঝামাঝি পৌঁছাতে পারে। অর্থাৎ বিমানের মডেল তৈরি, কিন্তু ইঞ্জিন ভারত বানাতে পারে না, এটা সত্যি। আর 5th জেনারেশন এয়ারক্রাফট ভারত বানাতে পারবে 2035, কমপক্ষে 2035 সালের আগে সে বানাতে পারবে না। ডিআরডিও এটা নিয়ে গবেষণা চালাচ্ছে। আমাদের যে হ্যাল রয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, তারা যে বিমানপত্র বানাচ্ছে সেগুলো খুব একটা স্যাটিসফ্যাক্টরি নয় এখনও পর্যন্ত। আর সেইখানে মনে করুন যে চায়না অলরেডি 6th জেনারেশন তৈরি করে ফেলেছে, ইউএসএ তো 5th জেনারেশন রয়েছে, এবং তারাও চেষ্টা করছে 6th জেনারেশন তৈরি করার। হয়তো কয়েক বছরের মধ্যে আমরা সেটা দেখতে পাবো, কিন্তু চায়না অনেক এগিয়ে। এবার ভয়ের কারণটা এটা যে তাতে আমার কি, বানাচ্ছে তা আমার কি। দেখুন, পাশের দেশ চীন, তার কাছে যে 22 5th জেনারেশন এয়ারক্রাফট রয়েছে ভর্তি,
তারা হোম প্রোডাকশান, নিজেরা প্রোডাকশান এবং ইঞ্জিনও ওদের, সব কিছুই ওদের। আমরা পারলাম না। আমরা পলিটিক্স করব। আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা কল সেন্টার সামলাবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট দূরের কথা, সফটওয়্যার মেনটেন্যান্সের দিকে যাবেন। তাহলে পড়াশুনো করে কী লাভ? এত অঙ্ক শিখে কী লাভ? এটা অন্য প্রশ্ন, হয়তো এটা নিয়ে অন্য একটা ভিডিও হতে পারে এডুকেশন সিস্টেম নিয়ে। আজকের ব্যাপারটা অন্যরকম, যেখানে পাকিস্তানের কাছে চায়না তাদের J-22 এয়ারক্রাফট বিক্রি করবে এমনিই দেবে, একটা গ্লোবাল প্রেশার রাখার জন্য। ভাবুন, ভারতের কাছে 5th জেনারেশন এয়ারক্রাফট নেই, পাকিস্তানের বিমান ফট করে ঢুকলো, দেখবে ইন্ডিয়ার এরা ধরতে পারছে কি না। ধরতে পারে তো ভালো, বলবে না আমার সরি ভুল হয়ে গেছে, ওয়েদার খারাপ ছিল ঢুকে গেছি, আরেকটু ঢুকবে, ইন্ডিয়ার এটা ধরতে পারছে না। এর ফলে যেটা হবে যে পাকিস্তান আস্তে আস্তে আমাদের দেশের মধ্যে ঘুরে বেড়াবে, দিল্লিতে ঘুরে গেল, 4-5টা বোম ফেলে গেল, কিছু করার নেই। কারণ এই রাডারে যদি ধরা না পড়ে এই বিমানগুলো, তাহলে কিন্তু মুশকিল। তাহলে কিন্তু কাকে ডিটেক্ট করো? আপনার সামনে দিয়ে উড়ে যাবে দেখতে পাবেন, বা অনেক উঁচু থেকে উড়ে যাবে দেখতেও পাবেন না, তাকে হিট করা তো অসম্ভব ব্যাপার। তো আমেরিকার কাছে এটা আছে, F-35 স্টেলথ বিমান, রাডারে ধরা পড়ে না। দেখবেন বিমানগুলোর ছবি আপনি ইন্টারনেটে সার্চ করলে F-35 লিখলে বুঝতে পারবেন যে ওই রাডারে আসলে কী হয়। ধরুন একটা টর্চ লাইটটা মারলাম, রিফ্লেকশান হয়ে আবার আমার কাছে ফিরে এলো, একটা অ্যান্টেনায় ফিরে এলো। তো ওইগুলো এমনভাবে তৈরি, ওই কোণাগুলো মানে রিফ্লেকশান এমন হবে যে আমার রাডারে আর ফিরে আসবে না, অন্যদিকে পাঠিয়ে দেবে, ফলে আর কি তাকে আর ধরা যাবে না। এবার আমি আজকে কেন ভিডিওটা করছি, এখন ভারত একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যেমন রাশিয়া ভারতকে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র সাপ্লাই করে। ইভেন ভারতের যে অস্ত্রশস্ত্র আছে তার প্রায় 65% কিন্তু রাশিয়া থেকে আসে। এবং এখন মেক ইন ইন্ডিয়ার ব্যাপারটা আসছে, অনেক পরে হলেও আমাদের বোধোদয় হয়েছে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে তো কথাই নেই এগুলো, কারণ ইংরেজ তখন শাসন করতো। পরবর্তী সময় কিন্তু আমরা এটা নিয়ে ভাবিনি। নেহেরু যখন দেখলেন যে চায়না 1962-তে আমাকে তো ইন্ডিয়াকে মানে গোহারা হারিয়ে দিল, তখন উনি মনে করলেন না ঠিক আছে, আমাদের এবার যুদ্ধাস্ত্র বানানো দরকার। এই জায়গাটায় নেতাজিকে খুব মিস করি আমরা, কারণ নেতাজির 1938-এ উনি যখন লিখেছিলেন খসড়া কেমন হবে দেশটা, উনি কিন্তু পরিষ্কার এটা পুরো জোর দিতে চেয়েছিলেন যে ভারতবর্ষের যদি ডিফেন্স শক্তিশালী না হয় তাহলে এই পস্তাতে হবে। এখন আমরা ওর কাছে ঘুরে বেড়াচ্ছি। ইভেন রাশিয়া আমাদের বন্ধু দেশ, যদিও গ্লোবাল পলিটিক্সে পার্মানেন্ট ফ্রেন্ড কেউ হয় না, পার্মানেন্ট ইন্টারেস্ট হয়। যদিও রাশিয়া ওদের যে Su-57 এই বিমানটা বিক্রি করার জন্য খুব আগ্রহী, এবং ভারতে ম্যানুফ্যাকচার করার জন্য আগ্রহী। এবার এই বিমানটার দামও F-35 থেকে কম। কারণ চায়নার থেকে বিমান কেনার কোনো মানে নেই, কারণ চায়না আমাদের বন্ধুও না শত্রু না, একটা জায়গায় রয়েছে গ্লোবাল পলিটিক্সে। তো এই বিমানটার দাম মোটামুটি 450 কোটি টাকা একটা বিমানের দাম। অন্যদিকে লকহিড মার্টিনের তৈরি F-35 সবথেকে দারুণ বিমান বলা যায়, সেটার দাম প্রায় 700 কোটি টাকা। এবার আমেরিকার ব্যাপারটা অন্যরকম, কারণ আমেরিকা এই বিমানগুলো খুব কম দেশকেই দেয়, খুব ক্লোজ অ্যালাইজ লাইক ইসরায়েলকে দেয়, ন্যাটো মেম্বার সবাইকে দেয় না। ইভেন অনেক ডিলে চলছে এই প্রোডাকশানে, যে এই বিমানটা তৈরি করতে অনেক সময় লাগছে, এবং ভারত যদি অর্ডারও দেয় F-35 তাহলে কিন্তু এটা পেতে অনেক সময় লাগবে। কবে পাওয়া যাবে ঠিক নেই, হয়তো 8-10 বছর লেগে যেতে পারে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে রাশিয়ার কী রোল রয়েছে? রাশিয়া কিন্তু চাইছে যে ইন্ডিয়াকে এটা বেচতে, কারণ রাশিয়া বহু বছর ধরে এটা করে এসছে। এবার রাশিয়ার থেকে এই প্লেনটা কিনে ফেললে ভারতের জিও পলিটিক্সে কী অসুবিধা হতে পারে, হয়তো ইউএসএ কোনো স্যাংশন লাগাতে পারে। কারণ ট্রাম্প দেখছেন তো কী করছে, দুমদাম স্যাংশন লাগিয়ে দিচ্ছে, ফটাফট সিদ্ধান্ত নিচ্ছেন। এবার আমাদের দেশের প্রধানমন্ত্রী ইউএসএতে যাবেন, তার সঙ্গে মিট করবেন। আশা করি ওখান থেকে একটা রফা সূত্র বেরোবে যে তুমি নাও তোমার ওখানে, তাহলে আমি ম্যানুফ্যাকচারিং ইউনিট করব। কারণ ইউএসএ এই বিমানটার কোনোরকমভাবে মানে F-35 বিমানটা কোনোভাবেই ওই টেকনোলজি ট্রান্সফার করবে না। ইভেন সাউথ কোরিয়ার কাছে F-35 আছে, একটা ভালো খবর। F-35 সাউথ কোরিয়ার কাছে আছে, ইউএসএ দিয়েছে, মানে বিক্রি করেছে আর কি। কিন্তু প্রত্যেক দিন সকালবেলা যদি মনে করো এই বিমানটাকে চালাতে হবে, অন করতে হবে, তাহলে একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটা ইউএসএ পাঠাবে। এরকম প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু এই বিমানগুলো তো তৈরি করে, মানে এক্সপোর্ট করেছে আর কি। রাশিয়া কিন্তু কমপ্লিটলি টেকনোলজি ট্রান্সফার করতে রাজি।
আংশিকভাবে হলেও বা এখানে তৈরি করতে রাজি। কিন্তু এই গ্লোবাল পলিটিক্সটা না খুব খচবটো একটা ব্যাপার। কারণ ভারতকে সব দিকে ব্যালেন্স করে চলতে হবে। কারণ অলরেডি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে পাকিস্তানের কাছে 5th জেনারেশন এয়ারক্রাফট হয়েছে। তার আগে ভারতের কাছে 5th জেনারেশন এয়ারক্রাফট রাখা খুব দরকার, কারণ সেটা ছাড়া চীনকে আটকানো কিন্তু সম্ভব না। হয়তো যদি ইউএসএ এরকম করে চিন্তা করে যে সত্যি তাই তো, পাশে চায়না রয়েছে, চায়নাকে আটকাতে গেলে ভারতকে সাহায্য করতে হবে। ট্রাম্প যদি এরকম কোনো সিদ্ধান্ত ভারতের জন্য করেন তাহলে তো করতেই পারেন, বা যদি ডিলটা হয় ইটস টু গুড। আবার রাশিয়া কিন্তু প্রেশার দেবে, না তুমি কেন কিনছো, কেন আমেরিকা থেকে এটা কিনছো, কারণ আমরা তোমাদের একটা অ্যালায় রয়েছি, আমরা তোমাদের বেস্ট পার্টনার। এই জায়গাতে একটা বেশ কঠিন জায়গা রয়েছে, কারণ ভারতের যে স্কোয়াড্রন রয়েছে 35 স্কোয়াড্রন, 48 দরকার অ্যাকচুয়ালি, সেই জায়গায় ভারত কিন্তু পিছিয়ে আছে অনেকটা। এবার আমাদের দেশে গ্লোবাল পলিটিক্স নিয়ে এত ভাবার লোক কম আছে, এই একটু মারামারি গণ্ডগোল, ফেসবুক মানে ফেসবুক না, সমস্ত সোশ্যাল মিডিয়া, ইভেন ইউটিউবে একই অবস্থা, রিলস দেখতেই ব্যস্ত আমরা, এসব খবর রেখে কী লাভ, তাই না? আর কে কার বিমান, কোটি কোটি টাকার ব্যাপার। এবার ভাবতে হতে পারে আমাদের ট্যাক্স পেয়ারদের পয়সা, মানে আপনি আমি যে ট্যাক্সগুলো দিই সরাসরি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেই টাকা দিয়েই কিন্তু এইগুলো কেনা হয়। সুতরাং একজন শিক্ষিত নাগরিক হিসাবে, সো কল শিক্ষিত মানে বই পড়া শিক্ষিত না, এটা দায়িত্ব যে এই গণতান্ত্রিক ভারতবর্ষে শিক্ষিত হলে কিন্তু আপনার কাছে সব কিছু নর্মাল হয়ে যাবে, কারণ এগুলো জানা খুব দরকার আমার মনে হয় আর কি। তো এরকম জায়গায় দাঁড়িয়ে একটা এই কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবো আমরা, কয়েক মাসের মধ্যে দেখবো কী হতে চলেছে গ্লোবাল পলিটিক্সে, এবং ভারত তার জায়গাটা কীভাবে অক্ষুণ্ণ রাখে। এখন ভারতের পজিশন গ্লোবাল পলিটিক্সে ভালো, বরাবরই ভারত মধ্যস্থতার কাজ করে, কোনো অ্যালায়ের সঙ্গে যোগদান করে না। এবার এখানে দেখার যে রাশিয়া কীভাবে তার অস্ত্র বিক্রি করার জন্য, যদিও 2টো বিমানই পাঠিয়েছে, ইভেন এটা খুব কম হয় যে Su-57 ভারতে এসছে, তারা এখানে ট্রায়াল রান করাবে, দেখাবে, এয়ার শো হয় না, একটা ফোন কেনার আগে ফিচার্স দেখায়, সেরকম বিমান কেনার আগে ফিচার্স দেখানো হবে। লকহিড মার্টিনের F-35 এখানে এসছে, এটা বলা দরকার। F-35 এসছে, F-35 কিন্তু তার দেখাবে যে F-35 এই ফিচার্স আছে। দেখুন একটা কথা ব্যাপার, যে Su-57 বা J-22 5th জেনারেশন যদি এয়ারক্রাফটগুলো আপনি দেখেন, তার স্পেসিফিকেশান দেখেন, খুব জোরে যাবে, ম্যানোভারিং অর্থাৎ ইজিলি ডানে বায়ে করতে পারবে, ওপর নিচ করতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত লকহিড মার্টিনের F-35 আকারে ছোট, কিন্তু এই বিমানটা কিন্তু সবথেকে উন্নত স্টেলথ প্রযুক্তি দিয়ে তৈরি, যে শত্রু বাহিনীর রাডার একে প্রায় ধরতেই পারে না। তো একদিকে টেকনোলজি ট্রান্সফারের ব্যাপার, একদিকে রাশিয়া, একদিকে চায়নাকে ঠেকানো পাকিস্তান, এবং গ্লোবাল পলিটিক্সে ভারতের বিশ্বগুরুর মতো একটা মনোভাব তৈরি করা, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার ব্যাপার, কারণ ভারত এখন ঠিক আগের মতো নেই। ভারতের কাছে অনেক পয়সা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, প্রচুর সমস্যা আছে, তার মধ্যে দিয়েও কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবার আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যদি পুরো ভিডিওটা এখন দেখছেন, তাহলে আপনাদের মতামত এই সম্পর্কে জানাবেন, এটা নিয়ে কথা হবে। অজানাকে এভাবে জানতে থাকুন যন্ত্রমন্ত্রের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও, অবশ্যই পাশে রাখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে। টেক কেয়ার, নতুন ভিডিও নিয়ে ফিরছি, ভালো থাকবেন।